জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও উচ্চকক্ষ গঠন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। একমত না হওয়ায় আগামী রোববার সিদ্ধান্ত দেবে ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলো পূর্বের অবস্থান থেকে সরে আসেনি বলে জানান কমিশনের সহসভাপতি। বলেন, ভোটের অনুপাত এবং সংসদ সদস্যদের সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে ঐকমত্য হয়নি। তবে ঐকমত্য কমিশন মনে করে মৌলিক সংস্কার হিসাবে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসতে হবে। বেলা ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় ১৪তম বৈঠক শুরু হয়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং সংবিধান সংশোধন নিয়ে দিনব্যাপী আলোচনা করেন রাজনৈতিক দলের নেতারা। নিম্নকক্ষে সংসদ সদস্যের অনুপাতে উচ্চকক্ষ চায় বিএনপি সহ কয়েকটি দল। অন্যদিকে কমিশনের প্রস্তাব অনুযায়ী সারা দেশে প্রাপ্ত ভোটের অনুপাতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের বিষয়ে একমত জামাত, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। নিম্নকক্ষের প্রতিচ্ছবি উচ্চকক্ষে দেখতে চায় না বলে নেতারা যুক্তি তুলে ধরেন। তবে রাজনৈতিক দলগুলো পূর্বের অবস্থান থেকে সরে আসেনি বলে জানান কমিশনের সহসভাপতি। বলেন, ভোটের অনুপাত এবং সংসদ সদস্যদের সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে ঐকমত্য হয়নি। তবে ঐকমত্য কমিশন মনে করে মৌলিক সংস্কার হিসেবে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসতে হবে। এদিন সংবিধানের কিছু ধারা এবং তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে গণভোটের প্রস্তাবে একমত হয় বেশিরভাগ রাজনৈতিক দল। ক্ষমতার ভারসাম্য যদি কোনো প্রতিষ্ঠানকে দিয়ে তৈরি করা না যায়, এটা যদি নিম্নকক্ষের সংরক্ষিত আসনের একটা এক্সটেনশন হয়, তাহলে ১০০ রাজুকের ফ্ল্যাট আর প্লট বরাদ্দ করে ১০০ ট্যাক্স ফ্রি গাড়ি কিনে দেওয়ার ব্যবস্থা করে কিছু থোক বরাদ্দের নামে হাজার হাজার কোটি টাকার লুটপাটের কোনো রেপ্লিকা উচ্চকক্ষ আমরা আসলে চাই না। কিছু সংখ্যক দল ছাড়া সকলেই আমরা একমত হয়েছি যে দ্বিকক্ষ পার্লামেন্ট আমরা চাই। আপনি ৫-৬টা দলকে ধরেন, ডিএনপিকে ধরেন, এনসিপিকে ধরেন, চরমনায় ফিরসাদদেরকে ধরেন, অন্য সকল ইসলামী দলগুলোকে ধরেন, এরপরে আমাদের ভিপি সাহেবকে যদি ধরেন, ভিপি নূরকে ধরেন, এর ভিতরে একটি দল ছাড়া আমরা সকলেই পিআর সিস্টেমের সাথে আছি। কে কাকে লাল কার্ড দেখাবে জনগণ সেই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। বলেন, বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়ের বিচার চাই। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচির ভেন্যু পরিদর্শনে এসে একথা বলেন তিনি। জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড, সাদা কার্ড দেখাবে। এটি জাতির অর্জন, এটি সবার সম্মিলিত অর্জন। সেটি যাতে ওই দিনের আলোচ্য বিষয় হবে এবং সেই দিন ওটা আমরা ইনশাআল্লাহ যাতে সবার জাতির সামনে তুলে ধরতে পারি, যেটি আমাদের সামগ্রিক ঐক্যবদ্ধ অর্জন। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে, এর ব্যতিক্রম হলে দায়-দায়িত্ব অন্তর্বর্তী সরকারে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বৃহত্তম রাজনৈতিক দলকে আপনারা আন্ডারস্টিমেট করেন না, অনুগ্রহ করে একটা নির্বাচনের দিকে এগিয়ে যান। দেশে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হোক, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, দেশের সংবাদপত্রের স্বাধীনতা এগিয়ে যাক, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা পাক। দেশে একটি সত্যিকার গণতান্ত্রিক সরকার কায়েম করার জন্য ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারির মাসেই এই নির্বাচন হতে হবে, যদি না হয় আপনাদেরকে দায়িত্ব বহন করতে হবে। প্রবাসে থেকে ভোট দিতে ৯টি দেশ থেকে এখন পর্যন্ত ৪৮,০৮০ জন ভোটার আবেদন করেছেন বলে জানিয়েছেন জাতীয় নিবন্ধন কমিশন নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। জাপানে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ১৫ তারিখের মধ্যেই এইটা আপনার চালু করা সম্ভব হবে, কিন্তু ওখানকার একটা টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের সব কিছু রেডি হয়ে আছে। আমি যেই প্রসেসগুলো বললাম এগুলো সব রেডি হয়ে আছে। আমাদের যারা জনবল যাবে তাদের ভিসাও হয়ে আছে, শুধুমাত্র ওখানে পাবলিক আইপি পেতে একটু সময় লাগছে। এই বৃহস্পতির মধ্যে যদি আমরা পাবলিক আইপিটা পেয়ে যাই, আমাদের জনবল যাওয়ার পরে ১০-১২ দিন লাগবে। সো আমরা এখনও আশাবাদী যে এ মাসের মধ্যে এটা হয়ে যাবে।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সাধারণ মানুষের গণজাগরণের ফলে শেখ হাসিনা দেশ থেকে বাধ্য হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ তৈরি করেছে। জুলাই পদযাত্রার ১৫তম দিনে ভোলা প্রেস ক্লাবের সামনে পথসভায় তিনি এমন মন্তব্য করেন। এ সময় লুটপাট, বৈষম্য, চাঁদাবাজি থেকে মুক্তি পেতে এনসিপির সাথে থাকার আহ্বান জানান দলটির নেতারা। এর আগে পদযাত্রায় ১৫তম দিনে বরিশাল থেকে ফেরিযোগে এনসিপির কেন্দ্রীয় নেতারা ভোলায় আসেন। এরপর জেলা পরিষদের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে বাংলা স্কুল মোড়, কে জাহান মার্কেট, বরিশাল দালান, নতুন বাজারে পদযাত্রা শেষে পথসভায় যোগ দেয় এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, গ্যাসের শহর ভোলা, এখান থেকে বিভিন্ন জেলায় পাঠানো হলেও ভোলাবাসীকে গ্যাস থেকে বঞ্চিত করা হয়েছে। ভোলাবাসীর সাথে বৈষম্য করা হচ্ছে। আর কোনো নব্য স্বৈরাচারকে জায়গা দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, ভোলার বীর সেনারা জুলাই আগস্টের আন্দোলনে যে সাহসিকতা দেখিয়েছে, সে ভোলার মানুষ কোনো চাঁদাবাজ ধর্ষককে স্থান দেবে না। ভোলার পথসভা শেষ করে আবার বরিশালের উদ্দেশ্যে রওনা হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমরা চাই সেই লড়াইয়ে গণঅভ্যুত্থানে যেভাবে ভোলার সন্তানেরা অগ্রনায়ক ছিল, অগ্র সৈনিক ছিল, আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে, নেতৃত্ব দিতে হবে। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের অবদান সমুন্নত রাখতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরই নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই শহীদ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, জুলাই শহীদরা ২৪-এর স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে এক মহাকাব্যিক বীরত্বগাথা রচনা করে গেছেন। তাই তাদের শ্রদ্ধা জানাতে প্রথমবারের মতো দেশজুড়ে পালিত হবে জুলাই শহীদ দিবস। ২৪-এর ছাত্র আন্দোলনে এই দিনে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ ও আসিম সহ ৬ জন। জুলাই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত ও গেজেটে প্রকাশের কার্যক্রম চলমান আছে বলে জানান প্রধান উপদেষ্টা। প্রতিটি শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা ও মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। আহত জুলাই যোদ্ধাদের কল্যাণেও অনুরূপ নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশকে ক্ষুদ্র একটি দেশ হিসাবে বিবেচনা না করতে দাতা সংস্থা সহ বহির্বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অর্থনীতি ধারণার চেয়েও বড় বলে জানান তিনি। সকালে দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট সাক্ষাৎ করতে এলে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় অর্থনীতি এগিয়ে নিতে এবং সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন জোহানেস জুট। বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্ব ব্যাংকের নতুন বিভাগীয় পরিচালক সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনার সময় জুট বাংলাদেশের প্রতি বিশ্ব ব্যাংকের দৃঢ় সমর্থনের কথা জানান। ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্ব ব্যাংকের বাংলাদেশ, ভুটান এবং নেপালের কান্ট্রি ডিরেক্টর হিসাবে তার পূর্ববর্তী মেয়াদের কথা স্মরণ করে তিনি বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় প্রচেষ্টা অনেক। বিশেষ করে আর্থিক ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জিং বিষয় মোকাবেলা করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় দ্বিতীয় দফায় মাহমুদুল হাসান মাহিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এদিন দুপুরে প্রথম দফার রিমান্ড শেষে মাহিনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 10 জুলাই প্রথম দফায় মাহমুদুল হাসান মাহিনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। তিস্তা ঘিরে কাজের মহাপরিকল্পনা ও বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সৈয়দপুর বিমানবন্দরে 2 দিনের রংপুর সফরের শুরুতে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ও চীন 2 দেশেরই সম্মতি লাগবে বলে মন্তব্য করেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। গত কয়েক মাসে আমাদের অগ্রগতি বেশ আশাব্যঞ্জক। আমাদের পরিকল্পনাটা চূড়ান্ত করেছি
তিস্তা থেকে চাইনিজ পক্ষ থেকে যে পরিকল্পনা দেওয়া হয়েছে, সেখানে আপনারা জানেন যে এখানে মাঠ পর্যায়ে 5টা আলোচনা হয়েছে। এখন বিশেষজ্ঞ পর্যায়ে একটা আলোচনা হবে 17 তারিখে। মাঠ পর্যায়ে যে আলোচনা হয়েছে সেই মন্তব্যগুলোর সাথে নিয়ে আমরা আমাদের মতামত চূড়ান্ত করে ফেলেছি। তো আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ আমরা এটাকে চূড়ান্ত করে ফেলতে পারি। জুলাই পদযাত্রার 15তম দিনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা বরিশালে নগরীর ল কলেজ থেকে পদযাত্রা শুরু করে সিটি কর্পোরেশন চত্বরে গিয়ে শেষ হবে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ, এনসিপির বরিশাল পদযাত্রায় কি দেখছেন? স্থানীয় জনগণ কি বলছে, তারাই বা স্থানীয় জনগণের সঙ্গে কি আলাপ করছেন? আপনাকে ধন্যবাদ। কেবল পৌঁছলো বরিশালে পদযাত্রা। নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন, একটা বড় টিম কিন্তু এখানে এসে পৌঁছেছেন। গাড়িবহর থেকে এখনও তারা নামেননি। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। নাহিদ রয়েছেন যে গাড়িটিতে, সেই গাড়িটির সামনে কিন্তু আমরা রয়েছি। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। নাহিদ ইসলাম এখানে রয়েছেন, তিনি কথা বলছেন, কিন্তু এখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে তাদের সাথে কুশল বিনিময় করা হচ্ছে। নাহিদকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েছে এখানকার এনসিপির যারা কর্মী নেতা রয়েছেন তারা। নাহিদের সাথে তারা কথা বলছেন, কুশল বিনিময় করছেন, হাত মেলাচ্ছেন এবং তাদের যে বক্তব্যগুলো রয়েছে স্থানীয়ভাবে সেগুলো তারা প্রকাশ করার চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে দেখছি একজন নাহিদের কাছে গিয়ে তার সঙ্গে হাত মেলাচ্ছেন এবং আবেগে আপ্লুত হয়ে তিনি কান্না করছেন, নানা কথা বলছেন। নাহিদ কিন্তু তার কথা মনোযোগ সহকারে শুনছেন এবং পথে পথে কিন্তু এরকম ঘটনা ঘটেছে আরও বহু। বিভিন্ন জায়গায় নাহিদকে থামতে হয়েছে, নাহিদের যারা টিম রয়েছে তাদেরকে থামতে হয়েছে। আমরা যতটুকু জানি এখানকার এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যেখানে সমাবেশ করা হবে নগরীর ফজলুল হক অ্যাভিনিউতে সিটি কর্পোরেশন মোড়ে। সেখানে কিন্তু সমাবেশ চত্বর রয়েছে। আমরা যে জায়গাটিতে এখন রয়েছি নগরীর নগরের সদর হাসপাতাল রোড এলাকায়, সেখানে কিন্তু তিনি পৌঁছাবার মাত্র তার সঙ্গে দেখা করার জন্য, এক নজর কথা বলার জন্য, দেখা করার জন্য এবং কথা বলার জন্য তারা উপস্থিত হয়েছেন। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। নাহিদ ইসলামকে ঘিরে ধরেছেন তার সহকর্মীরা, বরিশালের যারা রয়েছেন তারা, এবং তারা কথা বলার চেষ্টা করছেন। একটু জানিয়ে রাখি, এইখান থেকে পদযাত্রা সহকারে নাহিদ ইসলাম তার টিম নিয়ে যাবেন কিন্তু নগরীর ফজলুল হক এভিনিউতে, এবং সেখানেই চলবে নানান আয়োজন এবং সমাবেশ। এতটুকুই ছিল বরিশাল থেকে। আমরা কিছুক্ষণ পরে আবার হয়তো আমরা যুক্ত হব এবং এনসিপির যে কার্যক্রম রয়েছে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভারতে নিজেদের প্রথম বৈদ্যুতিক গাড়ি মডেল ওয়াই উন্মোচন করল টেসলা। এসইউডি সেগমেন্টের গাড়িটির মূল্য ধরা হয়েছে প্রায় $70,000। মঙ্গলবার গাড়ি উন্মোচনের পাশাপাশি মুম্বাইয়ে নিজেদের প্রথম শোরুম উদ্বোধন করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। ভারতের বাজারে বিলাসবহুল মার্কিন পণ্য প্রবেশের ক্ষেত্রে 10% শুল্ক গুনতে হচ্ছে টেসলাকে। তাই মার্কিনীদের চেয়েও মডেল ওয়াই কেনার ক্ষেত্রে অতিরিক্ত $25,000 ব্যয় করতে হবে ভারতীয় নাগরিকদের। ধারণা করা হচ্ছে বছরের তৃতীয় প্রান্তিক থেকে বৈদ্যুতিক গাড়িটির সরবরাহ শুরু হবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।